হ্যালো, গুড মর্নিং। আবার সকালবেলা দেখেন, কালকে রাত্রিরে এসেছিলাম, আজকে আবার সকালবেলা চলে এসেছি। তো বাইরে কিন্তু কালকে এত কিছুই ছিল না, মোটামুটি আজকে সকালবেলা মোটামুটি ফুলের দোকান টোকান সব বসে গেছে, প্রসাদ ফোসাদ দিচ্ছে সবার কাছে। কিন্তু মানে কিউআর কোড রয়েছে, আপনার কিন্তু অনলাইন পেমেন্ট করতে অসুবিধা হবে না। ফলে এরকম ভাবার কারণ নেই যে সব জায়গায় আপনাকে মানে ক্যাশ পয়সায় লাগবে। তো সবাই মোটামুটি যেমন হয় মন্দিরের সামনে ধরছে যে প্রসাদ নিন, এই নিন। প্রসাদ বলতে ওই নকুলদানার যে একটা প্যাকেট হয় ওইটা, আর কোথাও কোথাও হয়তো ওই আপনার ওই বাদাম ঠাদাম দিয়ে একটা প্যাকেট বানিয়ে দেওয়া হচ্ছে। এবার সেটা আপনার ইচ্ছা, আপনি কী নেবেন, 50-এর 100 200। তো আমরা একটু ফুল টুল নিলাম। তো এবার এখানে কি মানে বাঁদর ফাদার উপদ্রব রয়েছে মাথার ওপরে। বাট এই রাস্তাতেও কিন্তু অনেকগুলো মানে গুরুদ্বারা রয়েছে, অনেক ছোটো ছোটো ধর্মশালা রয়েছে। তো আমরা থাকতে পারি। একদম ভোরবেলা এসেছি, একদম পুরো শুনশান ফাঁকা। কালকে যখন রাতে এসেছিলাম তখনও কিছুটা ফাঁকা ছিল, তা একটু দোকানপাট খোলা ছিল। আজকে তো এখন কিছুই খোলা নেই একদমই। তো এবার আমরা চলেছি মন্দিরে, আরেকবার দর্শন করব ওমকারেশ্বরকে। তারপর আজকে আরও কাজ রয়েছে, যেমন মামলেশ্বর যাবো আজকে আমরা। এটা এখান থেকে হাঁটা পথে বেশিক্ষণ নয়, হয়তো এই 10-15 মিনিটের ডিস্টেন্স বলতে পারেন। মামলেশ্বর যাব, কারণ নর্মদার পাড়ে যাব, নর্মদা দেখবো, যদি বোট রাইড করতে পারি সেগুলো করব। তো সকাল সকাল চলে এসেছি মধ্যপ্রদেশের ওমকারেশ্বর। এমপির মধ্যে যে খান্ডোয়া ডিস্ট্রিক্ট, তার মধ্যে ওমকারেশ্বর যে আর কি মানে জেলা রয়েছে, সেখানে এসেছি আমরা। এখানে মধ্যপ্রদেশের এটা দ্বিতীয়তম জ্যোতির্লিঙ্গ, আর 12 জ্যোতির্লিঙ্গের এটা একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ। সেটা কালকে আমরা দর্শন করেছি, আজকেও আরেকবার আমরা দর্শন করব। তো একদম কালকে একদম সামনে থেকে করেছি, আজকেও আশা করছি একদম সামনে থেকেই হবে, কারণ এই মুহূর্তে এটা পুরো ফাঁকা রয়েছে। তো ফাঁকা জায়গায় থাকলে মোটামুটি দর্শনটা, কারণ এটা একটু আগেও বলেছি একটু রিমোট জায়গাতে, সেই জন্য খুব লোকজন খুব কমই আসে, পরিচিতি কম রয়েছে। তো সেই জন্য আমরা এখন চলেছি আর্লি মর্নিংয়ে এখানে পুজো দিতে। দেখতে পাচ্ছেন ফুলের সামগ্রীরা বসে গেছে এখানে সব। এখানে দেখতে পাচ্ছেন এদিকে নর্মদা গঙ্গাটা দেখতে পাওয়া যাচ্ছে, আর এদিকে এই দোকানগুলো, আর এখান থেকে আমরা দিয়ে যাচ্ছি। এই দেখুন নর্মদা, আমরা এই ব্রিজটা দিয়ে হেঁটে এলাম, ঠিক আছে। আর এই দিকে মন্দির, এই রেলিংয়ের ভেতর দিয়ে যেতে হয়, এখন টিভিটা চালাইনি। আর এই সিঁড়ি দিয়ে আমরা ওপর দিকে যাব। আর এখানে শু স্ট্যান্ড রয়েছে, এখানে আমরা শু রাখবো। এই যে দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে, মন্দিরে তালা মারা রয়েছে। এখানে একটা হনুমানজি রয়েছে, সরি শিবজি গণেশ রয়েছে এখানে একজন। তো চলুন ওপরে যাচ্ছি। আর এই যে মন্দিরে এলে যা হয়, মোটামুটি আপনাকে ঠাকুরমশাই বলুন, পান্ডা বলুন, পুরোহিত বলুন, আপনাকে ছেঁকে ধরবে, আপনাকে এই অভিষেক করাবো, ওই অভিষেক করাবো, নাম দিয়ে করাবো, সব রকম ব্যাপার থাকে। তো আমরা ওই ওপরে যাচ্ছি। কালকে এখানে এসেছিলাম, যে দেখিয়েছিলাম বসার জায়গা, আবারও দেখাচ্ছি আজকে। তো ওপরে যাচ্ছি, তো গিয়ে দেখছি ওপরে গিয়ে কী পাওয়া যায়, কী হয়। তো চলুন। সকালে লোক আছে, লোক এসেছে, দেখলাম পুজো দিয়েছে। ওইখানেও দেখতে পাচ্ছেন ঢাকা টাকা বিক্রি হচ্ছে। এখানে অনেক আরতি ফারতি চলছে, অনেকে পুজো করাচ্ছে স্পেশালভাবে। আর আমরা এবার একদম মন্দিরের দিকে যাচ্ছি, ভেতরের দিকে, যদি ভেতরে ছবি তোলা বারণ আছে। এই দেখতে পাচ্ছেন আমরা মন্দিরে গেলাম, 10টা মিনিটও সময় লাগেনি, বিশ্বাস করুন 10 মিনিট লাগেনি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলাম। আর এখানে কিন্তু জল ঢালার একটা ব্যবস্থা রয়েছে, মানে জলটা একটা কার্নিশের মধ্যে ঢালা হচ্ছে, সেখানে একটা চ্যানেল করে দেওয়া আছে, সেই জলটা গিয়ে ঠিক বাবার মাথাতে পড়ছে। আপনি নিজেও জল এনে ঢালতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি পান্ডার পাল্লায় পড়েন, পুরোহিতকে নেন, সেখানে 2-1টা মন্ত্র বলার পরে ওই জল অভিষেক করে দিচ্ছি বলে আপনার থেকে পয়সা নেবে। বাট আপনি যদি নিজে এই নর্মদার জল বা মনে করেন গঙ্গার জল নিয়ে এসে নিজেও ঢালতে পারেন। আমরা এখানে যে চাইলাম, আমাদেরকে 1 ঘটি নর্মদার জল দিল। আমরা যিনি আছেন পুরোহিত, তাকে বললাম সেই সেটা আমরা ঢাললাম। আর ফুলমালা এনেছিলাম, সেটা দিলাম, সেটা ঠাকুরের মাথায় দিয়ে দিল। একদমই ফাঁকা। সকালে হয়তো তাও 20-30টা লোক রয়েছে, কালকে তো আমরা 2জনই ছিলাম, আর কোনো লোকই ছিল। তো আপনারা যদি একটু অক্সিজেন দেখে আসলে শ্রাবণ মাস আর ওই শিবরাত্রি এইগুলো, বা শিবের যে কোনো নীলের উপর, সেগুলো যদি বাদ দিয়ে আসেন, মোটামুটি এটা কিন্তু ফাঁকাই পাবেন, এবং খুব চোখের সামনে দেখতে পাবেন, জল ঢালতে পারবেন, যেটা কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন না। তো এই মুহূর্তে আমরা জ্যোতির্লিঙ্গটা দর্শন করলাম, এই যে ওমকারেশ্বরটা। তো এবার আমরা চলবো মামলেশ্বরের পথে। ঢোকার মুখে মন্দিরটা তখন বন্ধ ছিল, এখন খুলে দিয়েছে। এখানে নিচে জুড়তে তখন একটা শিবলিঙ্গ রয়েছে, প্লাস একটা শিবের মূর্তিও করে রাখা রয়েছে। তারপরে এখানেও চাইলে জল ঢালতে পারেন। আর এই যে গণেশজি দেখালাম, মন্দির দর্শন করে নামলাম। এদিকে নর্মদার পার, আর এখানে দেখতে পাচ্ছেন একটা মন্দির, এটা হচ্ছে গিয়ে আমাদের জগৎগুরু আদি শঙ্করাচার্যের তপস্যা স্থল, মানে এখানে উনি তপস্যা করতেন। তো চলুন ভেতরটা দেখিয়ে আসি আপনাদেরকে। তো বাইরে মূর্তিটা দেখিয়েছি, তপস্যা মানে ওনার বড় স্ট্যাচুটা। আর এখানে দেখুন উনি এখানে তপস্যা করতেন। এখানে ওনার কিছু মানে বানিয়ে রাখা রয়েছে পাথর দিয়ে। একটা ঘরটা পুরো আলাদা একটা ভাইব রয়েছে, ঠান্ডা পরিবেশটা। আপনাকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি যখন আসবেন ওমকারেশ্বরে,
এখানে এসে আপনারা চাইলে বসতে পারেন, কিছু সময় কাটাতে পারেন, কারণ ঘরটা একদম পুরো নর্মদার পাড়ে, যার জন্য পুরো ঠান্ডা। এরম জায়গাতে এরম জগৎগুড়া আর কি এসব পড়ে থাকেন, তো সেই জায়গাতে আমরা এসে উপস্থিত হয়েছি এই মুহূর্তে। ম্যাডামও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা দাঁড়িয়ে আছি এখন আছে এই যে নর্মদা তীর, আর আমার ঠিক পেছনে এই যে বিশাল মন্দিরটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। শ্রী ওমকারেশ্বর মন্দির 12টা মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই ওমকারেশ্বর মন্দির। এই ওমকারেশ্বর মন্দির নিয়ে নানা রকম ব্যাখ্যা আছে, নানা রকম কাহিনী আছে, হয়তো আপনারা অনেক কিছু জানেন, তবুও আমি একটুখানি যেটুকুনি জানি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই নর্মদার তীরে প্রধানত দুটো মন্দির আছে। ওম পর্বত, যে ওম পর্বতের গায়ে, এবং নর্মদার উত্তর তীরে অবস্থিত হচ্ছে এই ওমকারেশ্বর মন্দির। আর এই নর্মদার ঠিক দক্ষিণ পাড়ে অবস্থিত হচ্ছে শ্রী মামালেশ্বর মন্দির। দুটোই মহাদেবের মন্দির। এই ওমকারেশ্বর মন্দির নিয়ে নানা রকম ব্যাখ্যা আছে, মানে বেশ কিছু ব্যাখ্যা আছে, তার মধ্যে আমি দুই একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে একটা সময় এই ওমকারেশ্বর মন্দির মানে বিন্ধ্যাচল পর্বত, বিন্ধ্যাচল সাতপুরা যে পর্বত হচ্ছে এই মধ্যপ্রদেশেরই অমরকণ্টক নামক জায়গায় অবস্থিত। সেই বিন্ধ্যাচল পর্বতে একটা সময় নারদ মুনি ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে তিনি দেখেন এখানে মহাদেবের কোনো মন্দির নেই, মহাদেবের কোনো বাসযোগ্য আবাস। তিনি খুব ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিন্ধ্য পর্বতের ওপর খুব প্রধান্বিত হন। তাতে বিন্ধ্য পর্বত তার নিজের ভুল বুঝতে পেরে মহাদেবের তপস্যায় লীন হন, এবং কঠিন তপস্যা করার পর মহাদেব তার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হন। সন্তুষ্ট হয়ে তাকে বর দেন যে ঠিক আছে, আমি প্রণবা লিঙ্গ হয়ে আমি তোমার এখানে অবস্থান করব। এবং প্রণবা লিঙ্গার তার প্রধান দুটো অংশ থাকে, তার একটা অংশ ওমকারেশ্বর আর একটা অংশ মামালেশ্বর। তো মামালেশ্বর যেটা, সেটা হচ্ছে পার্থিব শিবলিঙ্গ, আর ওমকারেশ্বর যে শিবলিঙ্গ সেটা হচ্ছে জ্যোতির্লিঙ্গ, মানে যা থেকে জ্যোতি নির্গত হয়, তাই জন্য এটি জ্যোতির্লিঙ্গ বলা হয়। 12টা যে জ্যোতির্লিঙ্গ আমাদের সারা ভারতবর্ষে আছে, প্রত্যেকটা থেকে জ্যোতি নির্গত হয় বলে এই 12টা জ্যোতির্লিঙ্গকে জ্যোতির্লিঙ্গ নামে এগুলো পরিচিত। এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ হচ্ছে মানে ওমকারেশ্বর যে মহাদেব তিনি হচ্ছেন জ্যোতির্লিঙ্গর মধ্যে পড়ে। তবে এইখানে ওমকারেশ্বর এবং মামালেশ্বর দুটোকে নিয়ে একটা জ্যোতির্লিঙ্গ হিসাবে গণ্য করা হয়। আর এই ওমকারেশ্বর আরও একটা বিশেষ বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে একটু ওম পর্বত থেকে পর্বতের গায়ে এই জ্যোতির্লিঙ্গ, আর হচ্ছে এই পুরো এই যে লিঙ্গটি এটা ওমের আকার ধারণ করে, এই কারণে আরও এর নাম ওমকারেশ্বর। এবং শুধু তাই নয়, এই যে নর্মদা নদী, যে নদীকে আপনারা দেখতে পাচ্ছেন, যার উৎসস্থল হচ্ছে অমরকণ্টক, সেই অমরকণ্টক থেকে বহমান হয়ে 36গড় হয়ে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা হয়ে গুজরাটে গিয়ে এই নদী মিশেছে, গুজরাটের সাগরে গিয়ে মিশেছে। কিন্তু এই জায়গাটাতে এসে নর্মদা যে বাঁক নিয়েছে, সেই বাঁকের আকারও আকৃতি হচ্ছে ওমের আকার। সেই কারণে আরও এই জ্যোতির্লিঙ্গের নাম ওমকারেশ্বর। আর এর গুরুত্ব অপরিসীম। কেউ কেউ বলে যে এই ওমকারেশ্বর মহাদেবকে দেখলে তার সমস্ত আশা পূর্ণ হয়, তার দর্শন মাত্র তার সমস্ত আশা পূর্ণ হয়। এবং শুধু তাই নয়, কেউ কেউ বলেন এই মন্দির পরিক্রমা করলে নাকি মানুষের জীবনে মোক্ষ হয়, মোক্ষ প্রাপ্তি হয়। এই হচ্ছে ওমকারেশ্বর মন্দিরের সামান্য কিছু ইতিহাস। এর বাইরে আরও নানা রকম কাহিনী আছে। অপর একটি পৌরাণিক কাহিনী, ইক্ষ্বাকু বংশের রাজা, তিনি একজন বিখ্যাত গুণী ব্যক্তি ছিলেন এবং তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। সেই ইক্ষ্বাকু বংশের রাজা মানধাত্তা, তিনি একটা সময় মহাদেবের কঠোর তপস্যা করেছিলেন। সেই কঠোর তপস্যা করার পর মহাদেব স্বয়ং তার তপস্যায় তুষ্ট হয়ে
এখানে ওমকারেশ্বর রূপে তিনি আবির্ভূত হন। এও আরেকটি কাহিনী। কেউ কেউ বলেন দেব আর দানবদের মধ্যে এক যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে দেবরা পরাজিত হয়েছিল এবং দানবরা জয়লাভ করেছিল। তারপরে সমস্ত দেবগণ মহাদেবের তপস্যা করেন এবং তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়ে মহাদেব দেবতাদের যাতে জয় হতে পারে সেই জয় আশীর্বাদ করার জন্য তিনি ওমকারেশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন। এও আরেকটি কাহিনী। তবে বেশ কিছু ঐতিহাসিক ব্যাখ্যাও আছে, যেগুলো আমি বললাম এগুলো সবই পৌরাণিক ব্যাখ্যা। তবে এই ওমকারেশ্বর মন্দিরের গুরুত্ব নিয়ে বিভিন্ন পৌরাণিক এবং ঐতিহাসিক ব্যাখ্যা আছে। তবে পৌরাণিক বিভিন্ন ব্যাখ্যার মধ্যে এই মহাদেবের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের বর্ণনা কিন্তু যেমন বায়ু পুরাণ, পদ্ম পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, এসব বিভিন্ন পুরাণে কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। ইতিহাসবিদরা অনুমান করেন 11th সেঞ্চুরিতে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল এবং পরমারা রাজবংশের রাজা মালওয়া এই মন্দিরটি নির্মাণ করেছিল। তারপরে বিভিন্ন মন্দিরে, হিন্দু মন্দিরে আমরা জানি আমাদের বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যা থেকে বিভিন্ন বৈদেশিক শত্রুর আগমন হচ্ছে এবং তা বিধ্বংসী রূপে তারা বিভিন্ন রকম ধ্বংস হয়েছে। তো 13th সেঞ্চুরিতে এমন একটি ঐতিহাসিক ব্যাখ্যা আছে, মোহাম্মদ গাজনি এই মন্দিরটার ওপর আক্রমণ করেছিলেন। কিন্তু যদিও মন্দিরটি অক্ষত মন্দির, মন্দিরটার কোনো রকম ক্ষতি করে উঠতে পারেনি। এর পরবর্তীকালে বিভিন্ন রাজবংশের রাজারা এই মন্দিরটি এসে নানা রকম তার কারুকার্য করে, আরও বিস্তার করে, মন্দিরটির আরও রিবিল্ড করে, নানা রকমভাবে মন্দিরটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে এবং বিভিন্ন রাজবংশের আমলে মন্দিরটি আরও ব্যাপ্তি লাভ করে। পরমারা রাজবংশের পর চৌহানরা একটা সময় এই অঞ্চলে রাজত্ব করেছিল, এই মধ্যপ্রদেশের। আমরা যে বেসিক্যালি একটা কথা বলছি সেটা হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে কিন্তু খান্ডওয়া ডিস্ট্রিক্ট। এই জায়গাতে মধ্যপ্রদেশে একটা সময় চৌহানরা রাজত্ব করেছিল। চৌহানরাও এই মন্দিরের বিশেষ উন্নতির প্রকল্প নানা রকম গ্রহণ করেছিলেন এবং তারাও নানা রকম মন্দির উন্নতি অনেক রকম কাজকর্ম করেছিল। এরপরে আসি হোলকার। হোলকারদের আমলও এই মন্দির বিশেষভাবে ব্যাপ্তি লাভ করে, মন্দিরের প্রচার দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। বিশেষ করে রানী অহল্যাবাই হোলকারের সময় এই মন্দিরের বিশেষভাবে তিনি এই মন্দিরটাকে আরও নতুনভাবে তৈরি করেন, বিশেষভাবে সংস্কার করেন এবং আরও নানা রকম বিধি নিয়ম তৈরি করেন এবং রানী অহল্যাবাই মন্দিরটাকে আরও নতুনভাবে রূপ দিয়েছিলেন, এক কথায় বলা যেতে পারে। এবং তার আরও পরে স্বাধীনতার পরে আফটার 1947 এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এই মন্দিরটাকে নেওয়া হয় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যা কাজ, এই মন্দিরটার নানা রকম রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। তো এখনও সেটাই রয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এবং বর্তমান সরকারের আন্ডারে রয়েছে। আর এই মন্দির গুরুত্ব অপরিসীম। আবারও আপনাদেরকে বললাম, মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হয়। মানুষ যদি ভক্তি ভরে সৎ মনের উদ্দেশ্য নিয়ে কোনো প্রার্থনা করে, ভগবান তার উদ্দেশ্য, তার ইচ্ছা অবশ্যই পূরণ করে। যদি কখনো মধ্যপ্রদেশে আসেন, চেষ্টা করবেন একবার এই ওমকারেশ্বরের মন্দিরে, খান্ডোয়া ডিস্ট্রিক্টের ওমকারেশ্বর মন্দির একবার অবশ্যই দর্শন করার। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি যেটুকুনি জানি তথ্য সেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যদি হয়তো আমার থেকে আরও বেশি কিছু জানতে পারেন, আপনারা যা যা জানেন আপনারাও আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আমরাও আপনাদের থেকে অনেক কিছু জানবো, জেনে আমরাও সমৃদ্ধ হব। আর যদি আপনাদের কোনো সাজেশান থাকে, আপনারা আর কিছু দেখতে চাইছেন, সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোনো ইচ্ছা, সেই ইচ্ছাগুলো পূরণ করার। আপনাদের যা যা যেগুলো দেখতে চান সেই জায়গাগুলোকে আমরাও এক্সপ্লোর করার চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যদি ভালো লাগে ভিডিও সেটা লাইক করুন, বা আপনার যারা পরিচিত তাদের মাঝখানে চ্যানেলটাকে শেয়ার করে দিন। এইগুলো তাতে চ্যানেলটা আরও ওপরে উঠবে, আরও গ্রোথ হবে চ্যানেলটা। তাতে আমরা আরও বেশি জায়গা এক্সপ্লোর করে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আরও তুলে আনতে পারবো। এটা ছিল ম্যাপেলের একটা প্রয়াস আপনাদের জন্য। এই ওমকারেশ্বর আমরা এই ম্যাপেলের চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরবো।